বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে ধোকা বানিয়ে দেখাবো। তো ধোকা বলতেই কিন্তু আমরা ছোলার ডালের ধোকাই কিন্তু বুঝি। ছোলার ডাল বাজার থেকে কিনে নিয়ে এসে আমরা ধোকা বানাই, কিংবা ডাস্ট প্যাকেট ছোলা মানে ধোকার যে ডাস্ট প্যাকেট দোকানে বিক্রি হয় সেটা নিয়েও আমরা বাড়িতে বানিয়ে কিন্তু খাই। তো ধোকা তো ধরো যেহেতু ছোলার ডালে, তা যখন মন চাইবে কিন্তু আমরা কিন্তু ছোলার ডাল বা দোকান থেকে কিনে এনে ধোকা কিন্তু বানিয়ে কিন্তু যখন মন চায় তখন কিন্তু আমরা খেতে পারি। কিন্তু আজকের দেখো কাঁঠাল দানা, এখন যেহেতু কাঁঠাল দানার সিজন, আমার হাতে দেখো এক বাটি পুরো কাঁঠাল দানা। কাঁঠাল দানা দিয়ে তো আগে একটা পুঁই শাকের চচ্চড়ি করে তোমাদেরকে দেখিয়েছি। আজকের কিন্তু কাঁঠাল দানা দিয়ে কিন্তু ধোকা বানিয়ে দেখাবো। খেতে কিন্তু অসাধারণ লাগে, খুবই স্বাদের একটা রেসিপি, একটু অন্যরকম ভাবে। চলো তোমাদেরকে কাঁঠাল দানার ধোকা কেমন করে বানাই সবটাই তোমাদের পুরো দেখাবো। তার আগে কাঁঠাল দানাগুলোকে আমি ভালো করে দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। খোলা সমেত কিন্তু অনেক সময় কি হয়, কাঁঠাল দানা ছাড়াতে গেলে না অনেকটা সময় লাগে বা ছাড়াতে গেলে খুব অসুবিধা হয়। তাই আজকে আমি ঠিক করেছি যে কাঁঠাল দানাটা আগে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে প্রেসার কুকারের মধ্যে দেখো জল দিয়ে দিয়েছি, কাঁঠাল দানা খোলা সমেত কিন্তু দানাগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে যেহেতু কাঁঠাল দানাটা একটু শক্ত, তাই আমি 4 থেকে 5 খানা সিটি দেবো। দিয়ে কিন্তু কাঁঠাল দানাটাকে ভালো করে সিদ্ধ করে নিলে ছাড়ানোর কোনো সমস্যাই হবে না, আলুর মতন খোসা পুরো উঠে যাবে। তাহলে চলো কাঁঠাল দানাগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে আমি এটাকে সিদ্ধ বসাবো। এবারে ধরিয়ে দিলাম, প্রেসার কুকারটা গ্যাসের ওপর বসিয়ে দিলাম। দিলে ততক্ষণে কাঁঠাল দানাটা এবার ভালো করে সিদ্ধ হোক। কাঁঠাল দানা যেহেতু ধোকাটা বানাবো, ধোকার মধ্যে একটু আলু না দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। তাই চলো আলুগুলোকে ছাড়িয়ে নেবো। আর এখানে যা যা মশলা লাগবে বাটাবাটি কাটাকাটিটা করে নিয়ে তোমাদেরকে একেবারে পুরো সবকিছু রেডি করে তারপরে কি কি উপকরণ লাগছে সবটাই তোমাদের দেখাবো। তার জন্য আগে আলুগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে পেঁয়াজগুলোকে কেটে ধুয়ে ভালো করে সব রেডি করে নিয়ে আগে চলো কাটবো বলে, আলু কাটবো পেঁয়াজ টিয়াজ কাটবো বলে বটি নিয়ে কিন্তু বসে পড়েছি। তাহলে ফার্স্টে আলুটাকে আগে আমি ছাড়িয়ে নেবো। আলুটাকে পুরো ছাড়ানো হয়ে গেল। আলুটা এবার ডুমো ডুমো করে কেটে নেবো, বেশি ছোট করব না। এই 4 টুকরো করলাম, করে এবার মাঝখান থেকে কেটে নেবো। এইরকম সাইজের আলু কাটবো, সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দেবো। কারণ আলুর যে লাল যে কষ থাকে তো ওটা শুকনো রাখা, সবজি বলো আলু বলো কেটে কখনো শুকনো রাখতে নেই। সঙ্গে সঙ্গে আমার মা ঠাকুমাদের কাছে শুনেছি সবজি কেটে জলেতে দিয়ে দিতে হয়, আর যেগুলো জলেতে না দিয়ে সেগুলো আগে ধুয়ে নিতে হয়। এই আলুটাকে আগে আলুর মতন কেটে নেব। আর ধোকার আলু তো বেশি ছোট ছোট কাটাটা কাটলে ভালো লাগবে না, আবার বেশি বড় বড় কাটলেও কিন্তু ভালো লাগবে না। এরকম সাইজের কিন্তু কেটে নিতে হবে, একদম ডিমের আলুর মতো। আলুগুলো সব কাটা হয়ে গেল। আলুগুলোকে একবার জলেতে দিয়ে ধুয়ে একবার ধুয়ে নিলাম, আর একবার জলেতে ভালো করে ধুয়ে নেবো। কারণ আলুটা প্রথম জলেতে দেখো কতটা নোংরা, লাল হয়ে রয়েছে জলটা একদম পুরো। আর একবার পরিষ্কার জলেতে ধুয়ে নেবো। কারণ সঙ্গে সঙ্গে আলুগুলোকে না ভালো করে ধুলে না আলুর যে লাল যে কষটা না আলুর মধ্যে থাকবে, একদম বিচ্ছিরি দেখাবো। ওই জন্য আলুটাকে একেবারে পুরো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবারে পরিষ্কার জলেতে ধুয়ে আলুগুলোকে রেখে দেবো। দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, জলটাও পাল্টে নিলাম, নিয়ে পরিষ্কার জল নিয়ে চলে এসেছি। এবারে আগে ফার্স্টে রসুন গুলোকে ভালো করে জলের মধ্যে দিয়ে দেবো। তোমরা তো জানো আমি সবজি কাটার আগে মশলা করার আগে রসুন গুলোকে জলের মধ্যে দিয়ে দিই, যাতে খোলাগুলো তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। তাহলে রসুন গুলো জলের মধ্যে ভিজুক। এবারে পেঁয়াজটা ভালো করে ছাড়িয়ে নেবো। পেঁয়াজের গায়ে কিন্তু খোলাটা ছাড়ানোর পরে দেখবে পেঁয়াজের গায়ে একটা কালো মতন দাগ থাকে। ওই জন্য পেঁয়াজটাকে ভালো করে ছাড়িয়ে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখলে কালো যে কষ যে দাগটা আছে না ওটা না উঠে যাবে একদম। দেখো এই যে কালো কালো যে গায়ে যে দাগ রয়েছে ওই দাগটা উঠে যাবে এই জলের মধ্যে। সেটা আমি একটু ভিজিয়ে রাখি। তাই পেঁয়াজগুলোকে আগে ছাড়িয়ে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হাত দিয়ে একটু অগড়ালেই দেখবে পেঁয়াজের গায়ে যে কালো কালো দাগ রয়েছে ওগুলো উঠে যাবে। পেঁয়াজগুলোকে ভালো করে ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ওগড়ে নিলাম। দেখো পেঁয়াজের গাটা কত পরিষ্কার হয়ে গেল। এবার পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেবো একদম। পেঁয়াজগুলো সব
ঝিরিঝিরি করে কাটা হয়ে গেল। এবার টমেটোটাকেও জলের মধ্যে আগে দিয়ে দিয়েছিলাম, দিয়ে টমেটোটাকে ভালো করে ধুয়ে নিলাম, দিয়ে টমেটোর মুখটা কেটে ভালো করে টমেটো গুলোকে সরু সরু করে কেটে নেওয়া যাবে। টমেটো গুলোকে এরকম ভাবে সরু সরু করে কেটে নিলাম। টমেটো, দুটো টমেটো দিচ্ছি কারণ একটু টমেটো না দিলে ভালো লাগবে না, টমেটোটার জন্য একটু বেশি দরকার, ওই জন্য দুটো দিয়ে দিলাম। টমেটো গুলো কাটা হয়ে গেল। এবার আদাটাকে ভালো করে ছাড়িয়ে নেবো, পরিষ্কার করে আদাটাকে একদম ছাড়িয়ে নেবো, যেন একটু আদার গায়ে না কোনো খোসা থাকে। আদার গায়ে কিন্তু খোসা থাকলে, আগেও বলেছি, আদাটা কিন্তু তিতো হয়। তাই আদাটাকে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নেবো। আদাটাকে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নেব। নিয়ে আদাটাকে ছোট ছোট করে, যেহেতু শিলে বাটবো তো তাই একটু ছোট ছোট করে কাটবো, যাতে বাটতে সুবিধাও হয়। আর আদাটা যত ছোট করে কাটবো তত কিন্তু ছিবড়েটা বাটার সময় হয় না। আদাটাকে একদম সরু সরু করে কেটে নিলাম। এর মধ্যে যে রসুনগুলো ভিজিয়ে রেখেছিলাম, রসুনগুলোকে দেখো এবার ছাড়িয়ে নেবো। রসুনগুলোকে এক একে কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে, আদার মধ্যেই রেখে দেবো একেবারে। দেখো কত তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাচ্ছে, জলের মধ্যে ভেজালে কি রসুনের খোলাটা নরম হয়ে যায় তো, তাই ছাড়াতে বেশিক্ষণ টাইম লাগে না। এরকম ভাবে রসুন গুলোকে আমি, বটিরও দরকার লাগবে না, এরকম ভাবে ছাড়িয়ে নেব। তাহলে রসুন গুলো কিন্তু আমার পরিষ্কার করে পুরো ছাড়ানো হয়ে গেল। এবার জায়গাটা পরিষ্কার করে এবার মশলাটা বাটবো। কাটাকাটির পালাটা শেষ হলো, জায়গাটা পরিষ্কার করে এবার বাটাবাটিটা শুরু করবো। তাহলে জায়গা পরিষ্কার করে সিল নিয়ে বাটাবাটির জন্য বসে গেছি, সিলটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আগে ফার্স্টে বেটে নেবো আদা আর রসুন। আদা রসুনটাকে ভালো করে মিহি করে বেটে নেব। কিছু কিছু জিনিস আছে যে মিক্সিতে না বাটলে কিন্তু হয় না, যেমন সেদিনকে আমি পাট পাতাটা, যখন পাট পাতা চিংড়ি মাছ দিয়ে বাটাটা, ওটা কিন্তু শিলেতে কিন্তু বাটা যেত না, কারণ যেহেতু পাট পাতাটা হড়হড় করে তো শিলে বাটলে ঠিক মিহি করে বাটা হতো না, আর হড়হড় জিনিস তো স্লিপ খেত, তার জন্যই কিন্তু মিক্সিতে কিন্তু বাটাটা কিন্তু বেশ ভালো হয়েছিল। কিন্তু শিলে বাটার কিন্তু আগেই বলেছি, শিলে বাটার মশলা কিন্তু তরকারির কিন্তু টেস্টটা কিন্তু আরো কিন্তু ভালো করে। আগেকার মানুষ কিন্তু ধরো মিক্সি ফিক্সি কোনো বালাই ছিল না, সব যাহা হতো সব কিন্তু শিলে। তাই কিন্তু এখন মিক্সি উঠেছে বলেই কিন্তু, তাই বেশিরভাগ ঘরে কেনা প্রত্যেক ঘরে কিন্তু যাই না কেন মিক্সিতে বাটে। শিলের ব্যবহার এখন আর খুব একটা বাড়িতে আর হয় না, কিন্তু শিলে বাটা মশলা কিন্তু ভালো লাগে। যেমন সর্ষে বেশিরভাগ বাড়িতেই কিন্তু আগে কিন্তু শিলেতেই কিন্তু বাটতো, এখন কিন্তু মিক্সিতে, কিন্তু শিলেও কিন্তু সর্ষেটা বাটা যায়, কিন্তু মিক্সির মতন এতটা হয়তো ঘন করে বাটা যায় না। তাহলে আদা রসুন বাটা হয়ে গেলে এবার কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে গোটা জিরে। কাঁচা লঙ্কা আর গোটা জিরেটাকে ভালো করে বাটবো। যেমন জিরে কিন্তু মিক্সিতে কিন্তু বেশি না হলে কিন্তু বাটা যায় না, মিক্সি ঘুরে যাবে কিন্তু জিরেটা কিন্তু মিহি করে কিন্তু বাটা হয় না, শুধু জিরে বাটা যায় না, তার সঙ্গে যদি একটু আদাটা দিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু বাটা যায়। যেমন আমাদের এই দেখো অল্প একটুখানি জিরে, অল্প একটু কাঁচা লঙ্কা, অল্প একটু আদা রসুন বাটা, তার জন্য একটা বড় একটা মিক্সি বের করে, অল্প জিনিস তো শিলেতেই ঠিক আছে, কিন্তু অল্প জিনিস মিক্সিতে কিন্তু ভালো করে কিন্তু বাটা যায় না। একটুখানির জন্য তিনজনের সংসারে বেশি তো মশলা লাগছে না, অল্প লাগছে, তার জন্য আবার মিক্সি বের করে মিক্সিতে বাটা ঠিক যায় না। আর অনেক ফ্যামিলিতে অনেক লোকজন আছে, ঠিক আছে বাবা মিক্সিতে। এখন কিন্তু যেহেতু 51 পরিবার মতন আগেকার মতন নয় যে অনেক লোক মিলে একটা সংসারে রইলে, এখন না কিন্তু সেটাও কিন্তু নেই। আগে কিন্তু একসাথে কিন্তু প্রচুর লোক কিন্তু একসাথে সংসারে থাকতো, তাও কিন্তু তারা কিন্তু শিলেতেই কিন্তু ব্যবহার কিন্তু করতো। এখন যতই সংসারের লোক কমে গেছে, তাও কিন্তু কেউ কিন্তু শিলে কিন্তু বাটাবাটি করে না, একটুখানি হলেও কিন্তু মশলা কিন্তু মিক্সিতেই নিয়ে বেশি করে একেবারে বেটে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিল, দিয়ে এখন সপ্তাহখানেক এখন ওই মশলা বের করে রান্না করা হচ্ছে। তাতে কিন্তু কি হয়, তরকারি পত্রের টেস্টটা হয় না, কিন্তু অল্প জিনিসের জন্য আবার মিক্সিতে ঠিক বাটাটা আমিও পছন্দ করি না, তাই আমি অল্প হোক আর যাই হোক আমি শিলে বাটাটাই পছন্দ বেশি করি। আর আমার শিলে বাটতেও, মশলা বাটতেও খুব ভালো লাগে, সময় লাগুক কিন্তু তরকারিটা খেতে যে ভালো লাগবে, টেস্টটা ভালো হয়।
আমার ঠাকুমারা দেখতাম কত বড় শিল দিয়ে দেখছে, আর আমাদের বাড়িতে তোমাদের তো দেখিয়েছি যে আমার দিদি শাশুড়ি মানে ঠাকুমার কত বড় শিল ছিল। শিলেতে মা কাকিরা মানে মা আমার শাশুড়ি মা কাকি শাশুড়িরা ঠাম্মা ওই শিলেতে মশলা বেটেছে, আমিও বেটেছি এবং এখনো বাটি, যখন বাড়ি করি তখন অবশ্যই শিলে বাটি। শিলে বাটে কিন্তু তরকারি কিন্তু আবার ঠাকুমা বলতো, আমার ঠাকুমা বা দিদি শাশুড়িরা বলতো, মারা বলতো শিলে বেটে কিন্তু তরকারি কিন্তু দারুণ কিন্তু খেতে লাগে, স্বাদটাও কিন্তু ভালো হয়। তোমরা একটু কমেন্ট করে জানিও তো কথাটা তো সত্যি কি না মিথ্যে। আগেকার মানুষরা কখনো ভুল জিনিস বলে না। তাহলে আমার জিরে কাঁচা লঙ্কাটা কিন্তু বাটা হয়ে গেল, এবার আমি তুলে নেবো বাপটা। তাহলে বাটাবাটি হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল, শিলটা ধুয়ে একদম এদিকে কাঁঠাল দানাগুলো কিন্তু প্রেসারে কিন্তু সিদ্ধ দিয়েছি, অলরেডি কিন্তু সিদ্ধ হয়েও গেছে। জায়গাটা পুরো পরিষ্কার করে শিলটাকে আগে ভালো করে ধুয়ে নেব। আমি দেখো মশলা টসলা করে নিয়ে চলে এসেছি, তাও কিন্তু প্রেসার কুকারে কিন্তু একটু ভালো করে সিটি দিয়ে নিচ্ছি বেশি করে, যেহেতু কাঁঠাল দানাটা শক্ত ওই জন্য আমি এটা 8 থেকে 10টা আমি সিটি দিচ্ছি। আমি বললাম যে 5 থেকে হয়তো 6টা সিটি দিলে হয়ে যাবে, কিন্তু দেখলাম না কাঁঠাল দানাটা এখন একটু শক্ত আছে, তাই 8 থেকে 10টা আমি সিটি দিয়েছি। দিয়ে ঢাকাটা খুলে দেখাই তোমাদেরকে কাঁঠাল দানাটা কতটা সিদ্ধ হয়েছে। দেখো আমি কেন বললাম বেশি করে সিদ্ধ করে নিতে প্রেসার করে সিটিটা দিয়ে, যেন কাঁঠাল দানা যত সিদ্ধ বেশি হবে মাখতে তত সুবিধা হবে। তাহলে এবার এই চুবড়িটা নিয়েছি, জলটাকে ঝাড়িয়ে নিই। কাঁঠাল দানা দেখো সিদ্ধ হলে বুঝতে পারবে খোসাটা উঠে যাবে কাঁঠাল দানা থেকে। দেখো প্রত্যেক কাঁঠাল দানা থেকে খোসাগুলো উঠে গেছে, তার মানে কাঁঠাল দানাটা একদম পারফেক্ট এবং ভালো করে সিদ্ধ হয়েছে। কাঁঠাল দানাটা কিন্তু আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, না তো ভালো করে না সিদ্ধ না করানো গেলে কিন্তু মাখা যেত না। আর কাঁঠাল দানাটাকে আমি চুবড়ির মধ্যে ঢেলে, যেহেতু গরম ছিল বলে থালার মধ্যে দিয়ে আমি কিন্তু একে একে কাঁঠাল দানাগুলোকে খোলাটা সমেত, আর এই ভিতরে দেখো একটা যে কালো মতো একটা দাগ আছে এটাকেও ছাড়িয়ে নিতে হবে। এই কাঁঠাল দানাটা নিলাম, নিয়ে দেখো খোলাটা ছাড়িয়ে নিয়েছি, আর এই যে কালো মতনটাও কিন্তু ছাড়িয়ে কিন্তু ফেলে দিয়ে কিন্তু ভিতরে সাদা অংশটা কিন্তু নেব। এটা হয়তো একটু সময় লাগছে, কিন্তু সময় লাগুক, কিন্তু কাঁঠাল দানা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। যেমন কাঁঠাল খেতে কিন্তু ভালো লাগে, তেমন কিন্তু কাঁঠাল দানার কিন্তু টেস্টটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে। একটা অন্যরকম একটা রেসিপি। এখনকার মানুষ এখন আর এই কাঁঠাল দানা দিয়ে রেসিপি করে কিন্তু আর খুব একটা বাড়িতে কিন্তু খাওয়া হয় না। কাঁঠাল দানা ওই চচ্চড়ি মচ্চড়িতে দিয়ে কিন্তু খেলো, তাছাড়া কিন্তু কাঁঠাল দানা আগে যেমন আমরা সব থেকে একটা জিনিস খেতাম, আমার ঠাকুমারা করে খাওয়াতো আমাদের, ধরো রান্না কাঠের উনুনে রান্না হচ্ছে, এখন তো কাঠের উনুনেও তো খুব একটা, বিশেষ করে তো গ্রামের দিকে হয়, কলকাতার দিকে তো এগুলো তো একদমই তো হয় না। গ্যাসে রান্না, গ্যাসে রান্নাতে আমার ঠাকুমারা কি করতো, রান্না হয়ে গেল, রান্নার যে রান্না করে যে আগুনটা দেখবে আগুন হয়ে থাকে পুরো উনুন, তার মধ্যে কয়েকটা কাঁঠাল দানা নিয়ে ফেলে দিল, আর কি করবে না কাঁঠাল দানা পুড়িয়ে খেতে। তার সত্যি দিত তো অসাধারণ খেতে লাগতো। এখনকার বাচ্চারা কিন্তু ওইসব কোনোদিনও খায়নি, নাম যেটি বলে কাঁঠাল দানা পোড়া খেয়েছে, কি পোড়া, কারণ যেহেতু তারা এইসব গুলো কোনোদিনও শোনেনি, যেহেতু আমরা তাদেরকে এখনো করে খাওয়াইনি, তাই ওরা কোনোদিনও দেখেনি আর শোনেও। তার জন্যই বলি এখনকার বাচ্চাদের কাছ থেকে কিন্তু মুখে শোনো, মোবাইলে কি দেখেছি কি কার্টুন আছে এই নেই কিন্তু বাচ্চাদের মধ্যে কিন্তু গল্প। আর আগে আমাদের বেলায় কি ছিল জানিস তো, আমার ঠাকুমা না কালকে না কাঁঠাল দানা পুড়িয়ে খাইয়েছে, এত সুন্দর হয়েছে আমার ঠাকুমার এইটা রান্না করে। এই নিয়েই আমাদের একটা খেলাধুলার জীবন ছিল। এখনকার বাচ্চাদের ম্যাক্সিমাম ঘরে দেখো সব বাচ্চা দেখো ফোনের মধ্যেই কিন্তু ঢুকে, এই সব জিনিসগুলো যে ওদের খাওয়াটাই কিন্তু ভুলে গেছে। তার জন্যই বলি যে বাচ্চাদেরকে নিত্য নতুন জিনিস, কিন্তু আগে যেসব জিনিস আমরা খেয়ে এসেছি তাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু করে কিন্তু খাওয়ানো, শুধু খাওয়ানো নয়, তারাও কিন্তু জিনিসগুলো শিখলো এবং জানলো। তার জন্য কতটা সময় লাগছে ছাড়াতে। ওপরের এই খোসাটা ছাড়ালাম, ভিতরের এই কালো মতন যে খোসাটা এটাকেও ছাড়িয়ে ফেলতে হবে। একটু এই রেসিপিটা করতে গেলে না, কাঁঠাল দানার রেসিপিটা করতে গেলে একটু হাতে সময় লাগে। কথায় বলে না সবুরের ফল মিঠা হয়, তাই রেসিপিটা খাটতে হবে, কিন্তু রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এগুলো কিন্তু একটা পুরোনো দিনের রান্না, পুরোনো দিনের এইসব হারিয়ে যাওয়া রান্না কিন্তু আবারও আমাদের সেই নতুন করে বাচ্চাদের জন্য তুলে আনা কিন্তু এই রেসিপিগুলো। যেমন আমার ছেলেকে কদিন আগে বলছিলাম, যেমন আমার ঠাকুমারা রান্না হয়ে গেলে কাঠের উনুনে রান্না করলো, করেই মধ্যেই এই কাঁঠাল দানার সময় কটা কাঁঠাল দানা নিয়ে উনুনের মধ্যে দিয়ে দিল, দিয়ে বললো দাঁড়া তোদের না আজকের একটা জিনিস খাওয়াবো।
কি খাওয়াবে না কাঁঠাল দানা পোড়া, হয়তো 5 থেকে 6টা কাঁঠাল দানা হয়তো দিল, তার মধ্যে 2টো কাঁঠাল দানা এত পুড়ে গেল যে কালো হয়ে গেল, ওটা আর খেতে পারলাম না, মনটা খারাপ হয়ে গেল। আবার 2-1টা কাঁঠাল দানার পোড়া দেখলাম ভালো রয়েছে, খেলাম। তা সত্যি কথা বলতে অসাধারণ লাগতো। একদিন আমার ছেলেকে, আমার গল্প করতে করতে দেখো আমার কিন্তু কাঁঠাল দানাটাকে কিন্তু ছাড়ানো কিন্তু হয়ে গেল। এবার কাঁঠাল দানাটাকে ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব, ভালো করে একদম পুরো মেখে নিতে হবে। আমার ছেলেকে আমি সেদিনকে বলছিলাম যে কাঁঠাল দানা কিন্তু আমরা পোড়া খেয়েছি, ও তখন বলছে মা কেমন ভাবে পোড়া খায়। তা আমি তখন বললাম যে ঠাম্মা মানে বৌমা তোমার আমাদেরকে এরম ভাবে পোড়া খাইয়েছে। তা তখন ও আমাকে বললো তুমি একবার আমাকে একটু ওরম ভাবে পোড়া করে খাওয়াবে। তা ও আমার কাছে খেতে চেয়েছে, যখন আমি চাই যে আমরা যে পুরোনো দিনের যে রান্নাগুলো ঠাকুমার হাতে খেয়েছি সেই রেসিপি গুলো ওকে আমি, যেগুলো আমার মনে আছে সেগুলো অবশ্যই আমি ওকে খাওয়াবো। কারণ আমি চাই ওই এই যে ছোট ছোট জিনিসগুলো পুরোনো দিনের এই যে রান্নাগুলো ওরা যেন মনে রাখতে পারে। কারণ এখনকার বাচ্চাদের মুখে কিন্তু কোনো খাবারের গল্পর কথা কি না বাইরে তেলে ভাজা, কোথায় চিপস লজেন্স এই সবের গল্প। বাচ্চারা খাবার দাবার একদমই কিন্তু ভালো ভিটামিন খাবার একদম খেতে চায় না। তাই জন্যই আমি চাই যে এই সব রেসিপি গুলো একবার ওদেরকে খাওয়ালে কিন্তু ওদের কিন্তু বেশ পুরোনো দিনের একটা নতুন রান্না কিন্তু ওদের কিন্তু ভালোও লাগবে। তখন বন্ধুদের সাথে কিন্তু কথা বলতে পারবে, জানিস তো আমার মা এইটা করে খাইছে, তোর মাকে এইটা করে খাওয়াতে বলবি। তখন কি হয়, একটা বন্ধু থেকে আরেকটা বন্ধু জানলো, তখন এই বাচ্চাদের খাবার প্রতি কিন্তু একটা আগ্রহ কিংবা ভালোবাসা জন্মায়। তাই জন্য তোমাদেরকেও বলি তোমরাও কিন্তু এরম ভাবে ওদেরকে একটু করে খাওয়াবে, দেখবে ওদেরও মনে পড়ে। যেমন আমাদের রান্না একটা জায়গায় আমরা আগে কি গল্প করতাম, আমার ঠাকুমা এই রান্না করে খাইছে, আমার মা এই রান্না করে খাইছে, এর থেকেই তখন কিন্তু আমাদের খাবার আগ্রহটা বাড়তো। যে ঠাকুমা একদিন করে খাওয়ালো, আর একদিন আমরা নিজেরা গিয়ে কাঁঠাল দানা জোগাড় করে ঠাকুমা রান্না হয়ে গেছে, এই কাঁঠাল দানাগুলো পুড়িয়ে দাও, আমরা কিন্তু সবাই মিলে খাবো। বা বন্ধুদের পাশের বাড়ি থেকে তাদেরকে ডেকে নিয়ে আসতাম যে সবাই মিলে এইটা খাওয়াবো। কি বলতো পুরোনো জিনিস তো, আর সবাই মিলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগতো। তাহলে তো অসুবিধা হচ্ছে, তো ওই জন্য আবার থালাতে আমার ঢেলে ভালো করে আমি ঠেসে নিলাম। দেখো কত সুন্দর আমি একদম পুরো ঠেসে একটা ডো তৈরি করা হয়ে গেল। এবারে আমি হাতটা ভালো করে ধুয়ে এসে পুরটা রেডি করবো। ধুয়ে চলে এসছি, কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দেবো। এইবারে আমি যে কাঁঠাল দানাটা মাখলাম, এবার এই ধোকার মতন ওটা রেডি করবো। আর ডোটা কড়াইতে পরিমাণ মতন দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এখানে আমি একটু জোয়ান নিয়েছি, জোয়ান দিয়ে দেবো জোয়ান। জোয়ান কিন্তু বেশি কিন্তু তেল কিন্তু গরম হয়ে গেলে জোয়ানটা দেবে না, কারণ জোয়ানের সেই গন্ধটা কিন্তু থাকে না। তাই সে তেলটা হালকা গরম হবে, যেরকম আমি দিলাম হালকা গরমে জোয়ানটা হালকা গরম তেলের মধ্যে দিলে গন্ধটা বেশ সুন্দর একটা জোয়ানের দেখবে, এটা দেখবে ধোকার মতন একটা গন্ধ থাকে। তার জন্য হালকা তেলটা গরম হবে, তখন কিন্তু জোয়ানটা দিয়ে হালকা করে ভেজে নেবে। এবার দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো কালো জিরেটা। কালো জিরেটা দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে আমি একটু নেড়ে চেড়ে আদা রসুনের পেস্ট এখান থেকে 1 চামচ আমি দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ নুন, দিয়ে দিলাম 1 চামচ নুন। নুন দিয়ে একটু ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে নেব। এবার একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা, জিরে বাটাটা রয়েছে এটাও 1 চামচ দেবো, ছোট চামচে 1 চামচ করে দেবো। দিয়ে ভালো করে আবারও তেলের সাথে ভেজে নেবো, সমস্ত মশলাটা ভালো করে একটু ভেজে নেব। সমস্ত মশলাটা দেখো সুন্দর করে কিন্তু আমি কিন্তু ভেজে নিয়েছি। দেখো তেল ছেড়ে গেছে মশলা থেকে একটা সুন্দর করে, দেখো মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। বেশি কিন্তু ভাজবে না, তাহলে কিন্তু যে একটা যে জোয়ানের যে গন্ধটা কিন্তু সেটা কিন্তু থাকবে না, পুড়ে যাবে। মশলা পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। এইবারে এই কাঁঠাল দানা মাখাটা আমি দিয়ে দেবো। এবার আস্তে আস্তে দেখো কাঁঠাল দানাটা মাখাটা অলরেডি কিন্তু মাখতে মাখতে কিন্তু বসে গেছে। যেহেতু এটা আটো আটো বলে, তার জন্য আমি এর মধ্যে কোনো কিছু ছাতু বলো বা বেসন অ্যাড করব না। ডোটাকে আমি ভালো করে দেখো ভেজে নেব। কিন্তু ডোটা একটু একটু হালকা জোরে গ্যাসটা দেবো, বেশি কিন্তু জোরে দেবো না, তাহলে কিন্তু তলা ধরে নেবে। তাই গ্যাসটাকে একটু হালকা করে এখন জোরে দিয়ে ডোটাকে সুন্দর করে একদম পুরো কিন্তু ব্রাউন কালার করে ভেজে নেবো। তারপর ডোটা কিন্তু অলরেডি কিন্তু আঠো আঠো তো, তারপর খুন্তির সাথে লেগে যাচ্ছে কিন্তু।
ভালো করে একটু ভেজে নেবো। এই যে কাঁঠাল দানা অনেকেও আছে হয়তো কাঁঠাল দানাটা বলে খেতে চায় না, কিন্তু এরকম ভাবে কিন্তু রেসিপি করে একবার কিন্তু তাকে কিন্তু খাওয়ালে সে কিন্তু দেখবে কাঁঠাল দানার প্রতি তার একটা ভালোবাসা এসে যাবে, বারে বারে কিন্তু এই রেসিপিটা একবার হলে অন্তত খেতে সে চাইবে। সবসময় তো আমরা তো ছোলার ডালের ধোকা খেয়েছি, অসময় যতক্ষণ না ডোটা যতক্ষণ না একদম পুরো শুকনো আঠো আঠো হচ্ছে, যতক্ষণ না ধোকার শেপের মতন আমি ডোটা তৈরি না করতে পারছি, ততক্ষণ কিন্তু অনবরত কিন্তু আমি নাড়তে থাকবো। ছেড়ে দিলেই কিন্তু, নাড়া বন্ধ করে দিলেই কিন্তু তলাটা কিন্তু ধরে নেবে। তাই অনবরত নেড়ে নেড়ে কিন্তু একদম পুরো আমি একদম ডোটা একদম শুকনো আটো আটো করে নিয়ে আসবো। আর কাঁঠাল দানা তো একটু হালকা হলেও কিন্তু একটু গোটা গোটা হয়তো থাকে, তাতে একটু খুন্তি দিয়ে ভালো করে একদম ঠেসে ঠেসে নিলে দেখবে ওটা জিনিসটা আরো ভালো করে সিদ্ধ হয়ে একবারে শুকনো করে একদম জলটাকে মেরে একদম দেখো অনেকটা শুকনো হয়ে গেছে। কিন্তু এবার কিন্তু যথেষ্ট কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো একটু পরিমাণে সামান্য একটু চিনি দিলে ফ্লেভারটা হয় আর ডোটার টেস্টটা ভালো হবে। চিনিটা দিয়ে আমি এবারে ভালো করে ভেজে নেবো আর একটু দিয়ে অনবরত কিন্তু আমি নাড়বো। একদম গ্যাসের ফ্লেম কিন্তু আমি আস্তে রেখেছি, বেশি জোরে দেবো না, কারণ ওপরে হয়তো শুকিয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থাকবে, ভিতর থেকে কিন্তু জলটা মরবে না, ওই জন্যই আর ধরে যাবে, তলা ধরে যাবে। ওই জন্য একটু গ্যাসটা আস্তে করে ডোটাকে যতটা পারবো ভিতর থেকে একদম ডোটাকে শুকনো করে নেবো, তবেই কিন্তু শেপটা কিন্তু আসবে ধোকার মতন আর বসানো যাবে। এটাকে কিন্তু আবার ফের বড়ি বড়ি আকার করে তো আমাকে আবার ফের তো ভাজতে হবে, তার জন্য গ্যাসটা আস্তে করে যতটা পারবে সময় নিয়ে একটু শুকনো মতন করে নেবে ডোটা একবার। দেখো আমার কত সুন্দর, দেখো আর কিন্তু কড়ার গায়ে কিন্তু লেগে যাচ্ছে না। যখন ডোটা যখন তৈরি হয়ে যাবে বুঝবে একদম কিন্তু কড়ার গায়ে কিন্তু লেগে যাচ্ছিল না। প্রথম যখন জল জল ছিল ডোটার মধ্যে তখন কিন্তু কড়ার গায়ে কিন্তু লেগে যাচ্ছিল, এখন কিন্তু একদমই কিন্তু দেখো কড়ার গায়ে লেগে যাচ্ছে না, খড়খড়ে হয়ে গেছে। তাহলে বুঝতে হবে আমাদের কিন্তু ডোটা কিন্তু ধোকার শেপের ডোটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। দেখো একদম পুরো কিন্তু ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবারে আমি এই থালাটার মধ্যে কিন্তু আমি ডোটা কিন্তু ঢালবো। তার আগে আমি একটুখানি সর্ষের তেল নিয়ে একটু ভালো করে আমাকে থালাটাকে মধ্যে একদম পুরো সর্ষের তেল মাখিয়ে নিতে হবে, যেন ডোটা যেন ধরে যায় একদম একদম ভালো করে। সর্ষের তেলটা থালার গায়ে কিন্তু আমাকে একদম পুরো মেখে নিতে হবে, যাতে ডোটা যখন বসে যাবে তোলার সময় নিচে না লেগে যাবে না, একদম ইজিলি একদম উঠে আসবে। তাহলে থালার গায়ে একদম পুরো সর্ষের তেলটা মাখানো হয়ে গেছে। এবার আমি ডোটাকে ভালো করে ঢেলে নেব। যেহেতু এখন গরম আছে তাই আমাকে একটু খুন্তি দিয়ে আস্তে আস্তে থালাটার মধ্যে পুরো একদম ডোটা বিছিয়ে দেবো। দেখো যেহেতু আমি পুরো ধোকার শেপে দেবো বলে, ধোকার শেপটা যেরকম চৌকো চৌকো হয় ওরকম করবো বলে কিন্তু আমি কিন্তু একদম ডোটা প্রথমেই একদম আমার কাটতে সুবিধা হবে বলে চৌকোর আকারে কিন্তু আমি কিন্তু খুন্তি দিয়ে করে নিলাম, যেহেতু গরম বলে ওই জন্য দিয়ে একটু পেতে পেতে দেবো। দেখো একদম পুরো চৌকোর মতন আমি কিন্তু বসিয়ে দিয়েছি। এরকম ভাবে তোমরাও কিন্তু করে নেবে। দেখি এবারে ঠান্ডা হয়েছে, এবার হাত দিয়ে দিয়ে একটুখানি ভালো করে ওপর ওপরে করে দেবো। দেখো হাতে কিন্তু একটুও কিন্তু লেগে যাচ্ছে না, এরকম ভাবে হাত দিয়ে একটু করে দেব। তাহলে আমার কিন্তু এখন কিন্তু আমি এরকম ভাবে চৌকো করে রেখে দেবো, দিয়ে আমি এখন ঢাকা রেখে দিয়ে দেবো 10-15 মিনিট। এটাকে আমি একটু জমতে দেবো। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখাচ্ছি, একদম পুরো জমে গেছে। এইবারে আমি এবার ধোকার শেপে কাটবো, তার আগে আমি গ্যাসটাকে ধরিয়ে দেবো। গ্যাসটাকে ধরিয়ে দিয়ে তেলটা আমি দিয়ে দেবো ধোকাগুলো ভাজার জন্যে। তেলটা ততক্ষণ গরম হোক, ততক্ষণে চলো আমি এবারে এই ধোকার এই ডোটা আমি এবার কাটবো। কেমন করে কেটে নিচ্ছি আমি দেখো তোমরা। আমি এরম ভাবে সবে একটা এ কাটলাম আর একটা দেবো। দেখো একটুও কিন্তু লেগে যাচ্ছে না। এবার এখান থেকে একটা, এবারে আমি চৌকো চৌকো করব।
এখান থেকে আরেকটা কেটে নেবো। এখান থেকে আরেকটা কেটে নেব। এবার তোমাদেরকে একটা তুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর উঠে গেছে, একদম একটুও কিন্তু লেগে যায়নি। গরম হয়ে গেছে, এবার কাঁঠাল দানার এই ধোকাগুলো একে একে দেখো আমি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দেখো একটুও কিন্তু ছেড়ে যাচ্ছে না, তাই আমি একে একে তুলে তুলে ভেজে নেব। তেলটা একটু গরম করে তবে ভাজবে। এবার আস্তে আস্তে ভেজে নেব। তোমাদেরকে ভাজাটা দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখো এক পিঠ ভাজা হয়েছে, আর এক পিঠ আমি তুলে দেবো। এটাও এক পিঠ ভাজা হয়ে গেল, আর এক পিঠ তুলে দেবো। বড়াগুলো কিন্তু বেশ ভালো, কিন্তু ধোকাগুলো বেশ ভালো কিন্তু ভাজা হয়েছে। আমি আগে থেকেই তোমাদের বলে দিচ্ছি, একে একে আমি তুলে নিচ্ছি। একদম তেল হিট গরম হবে তখন কিন্তু ছাড়বে, হালকা গরমে কিন্তু একদম ছাড়বে না, তাহলে কিন্তু ছেড়ে যাবে। দেখো একটু আমি কিন্তু তেলে কিন্তু হিট গরম করেছি, একটুও কিন্তু ভেঙে যায়নি, সুন্দর কিন্তু উঠে গেছে একদম। তোমাদেরকে ওই জন্য আমি সর্বদি একদম ঠান্ডা তেলে বা গ্যাস আসতে দেবে না। আমি তুলছি বলে তাই আসতে দিলাম, যতক্ষণ ভেজেছি আমি কিন্তু গ্যাস জোরে দিয়ে কিন্তু ভেজেছি। তাহলে আমার ধোকাগুলো ভাজা হয়ে গেল। এই ভাজার মধ্যেই, এই ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে ধুয়ে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে একটু নুন দেব, একটু হলুদ দেব, হাফ চামচ হলুদ, হাফ চামচ নুন দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে তেল ঝারিয়ে আমি একে একে আলুগুলো আবার তুলে নেব ভালো করে। আলুগুলো তোলা হয়ে গেল, ওই তেলের মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু হাত দিয়ে একটু ভালো করে এরকম দিলে তাহলে কি হয়, পেঁয়াজগুলো ঝিরি ঝিরি হয়ে যায়, ভাজতে সময় লাগে না, আর ভাজাটা বেশ সুন্দর হয়। ভালো করে ভেজে নেবো। একটু দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হাফ চামচ নুন দিয়ে ভালো করে ভেজে নেবো নুন দিয়ে, তাহলে পেঁয়াজটা ভাজাটা মুচমুচে হবে। দিয়ে দেবো পেঁয়াজগুলো, দেখো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো আদা রসুন বাটা, আদা রসুন বাটা দিয়ে দেবো, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো আর একটু নুন, দিয়ে দেবো কালারের জন্য একটু সামান্য পরিমাণে, কিন্তু আমি বেশি দেবো না গুঁড়ো লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সামান্য পরিমাণে কিন্তু একটু নুন দিয়ে গুঁড়ো লঙ্কা দিলাম। দিয়ে সমস্ত মশলা একসাথে ভালো করে ভেজে নেবো, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়বে, ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। টমেটোটাও গলে যাবে, ভালো করে মশলার সাথে কি একসাথে মশলা দিয়ে কষালে কি হয়, মশলা থেকে একটা প্রত্যেক মশলা থেকে একটা তেল ভাব আছে, যত একসাথে মশলা দিয়ে কষাবে ততই টেস্টটা তত ভালো হবে। মশলাটা কিন্তু ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে, টমেটো গুলো কিন্তু একদম গলে গেছে। দেখো মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আরেকটি তরকারিটা টেস্ট বাড়ানোর জন্য আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে কিন্তু চিনি। চিনিটা দিলে কি হয়, নিরামিষ বলো আমিষে বলো, একটু চিনি দিলে তরকারির টেস্টটা ভালো হয় আর তরকারির কালারটাও সুন্দর হয়। আমার দিদি শাশুড়ি মানে আমার শাশুড়ি মানে আমার দিদি শাশুড়ি মানে ঠাকমাকে দেখতাম প্রত্যেক তরকারিতে একটু করে চিনি দিত। চিনি দেওয়া মানে কিন্তু মিষ্টি হওয়া নয়, পুরোপুরি চিনি দেওয়া মানে তরকারি কালারটা সুন্দর হওয়া আর টেস্টটাকে আরো ভালো রাখার জন্য, ওই জন্য কিন্তু চিনিটা দিত। চিনি দিয়ে কিন্তু মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নিয়েছি, আর একটু কষানো হবে। দেখো প্রত্যেক বাটিতে দেখো মশলা লেগে রয়েছে, আর আমি তখন শিল ধোয়া জল কিন্তু একটু তুলে রেখেছি, আর প্রত্যেক বাটিতে কিন্তু মশলা লেগে রয়েছে। সব বাটির মধ্যে একটু করে জল দিয়ে আমি মশলাগুলোকে
ধুয়ে একটু জলটা রেডি করব, মশলা দেওয়া জল রেডি করব। মশলা দেওয়া জল কিন্তু দিলে কিন্তু শিল ধোয়া জলটাও দিয়ে দিলাম, এখানেও একটু মশলা লেগে রয়েছে, সমস্ত জল একসাথে করে কিন্তু আমি এই মশলাটার উপরে কিন্তু দিয়ে দেবো মশলা দেওয়া জলটা, তাতে তরকারির টেস্টটা আরো ভালো হয়। দিয়ে আর একটু কষিয়ে নেব। তরকারি যত কষাবে তরকারি খেতে তত ভালো হবে। মশলা দেওয়া জলটা দিয়ে কিন্তু দেখো মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর একটু যত তরকারি কষাবে, তরকারিতে প্রত্যেক মশলা দেখবে যত কষানো একটা কাঁচা গন্ধ থাকে, আবার বেশি ভালো করে ভাজতে গেলে মশলা তখন পুড়ে যায়। তখন একটু জল দিয়ে দিলে মশলাটাও ভালো কষানো হবে আর মশলাটা পুড়েও যাবে না, আর কাঁচা গন্ধটাও মশলাতে আর থাকবে না, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে। আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে, দেখো কালারটা কত সুন্দর এসছে, দেখো প্রত্যেক মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমি দিয়ে দেবো, একদম পারফেক্ট কিন্তু মশলাটা কষানো হয়েছে আলুর সাথে। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। ধোকা তো বেশি ঝোল করে না, একদম পুরো মাখা মাখা করে, তাই বেশি জলটা দেবো না। তার উপর আলুটা সিদ্ধই আছে, যেহেতু ভাজাতে আলু অলরেডি অনেকটা ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়েছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঝোল কিন্তু ফুটছে, গ্যাসটা একটু আস্তে করে দেবো। দেখো ঝোল কিন্তু একদম ফুটছে, একদম ঝোলটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা, একটু গরম মশলা দিয়ে ভালো করে ঝোলের সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। গরম মশলাটা দিয়ে একটু এবার ফুটিয়ে নেবো ভালো করে, গরম মশলাটা দিয়ে ঝোলের সাথে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেবো। এবারে ফুটছে ঝোলটা, একে একে কাঁঠাল দানার ধোকাগুলো দিয়ে দেবো। একে একে কাঁঠাল দানার ধোকাগুলো আমি সাজিয়ে দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে খুন্তি দিয়ে একটু ভালো করে ঝোলের সাথে ধোকাগুলো একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো। এমন ভাবেই দেবে যেন না ধোকাগুলো ফেটে না যায়। অবশ্য ভাজা আছে, ঘাটবে না, তবু সাবধানে দেওয়াই ভালো। একটু আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিয়ে দেবো। আলুটা দেখে আলুটা একদম আলুও কিন্তু একদম পারফেক্ট কিন্তু দেখো সিদ্ধ হয়ে গেছে। দেখো তরকারিটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। ধোকাগুলো দিয়ে ঝোলের সাথে ভালো করে নাড়ি চাড়ি দিয়ে কিন্তু ঝোল কিন্তু ফুটছে একদম পুরো, কিন্তু ঝোলটা কিন্তু একদম পারফেক্ট গায়ে গায়ে হয়ে গেছে একদম। কারণ ধোকার তরকারি কিন্তু বেশি ঝোল ঝোল করে না, একদম ঝোলটা একদম পুরো কষা কষা মতন করে, হালকা একটু ঝোল থাকবে, গ্রেভি গ্রেভি থাকবে, একদম পারফেক্ট হয়েছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে একটা পাত্রে ঢেলে নেব। এই পাত্রে আমি ঢেলে নেব। গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার হলো কাঁঠাল দানার ধোকার তরকারি। অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বানিয়ে কিন্তু খেয়ে দেখবে, যেহেতু এখন কাঁঠাল দানার সিজনে, এখন কাঁঠাল দানার সময় তো, তাই একবার হলে অন্তত এই রেসিপিটা বানিয়ে খাবে, দেখবে খুবই সুন্দর লাগবে এবং খেতেও কিন্তু খুবই সুন্দর। আমি আগেও অনেকবার খেয়েছি, তাই তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম। অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বানিয়ে খেয়ে কেমন লাগলো কিন্তু কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আজকের যদি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে কিন্তু একটা লাইক করে দেবে, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর ফেসবুক, ইনস্টাগ্রাম আর থার থেকে যে সকল বন্ধুরা এখনো আমাদের তিনজনের চ্যানেলের পেজটাকে ফলো করেনি, অবশ্যই কিন্তু আমাদের তিনজনের চ্যানেলের পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে আগামীকাল আর একটা নতুন রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।